আজকের ভিডিওতে তোমরা দেখবে সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্টের ইতিহাসের সিলেবাস নম্বর বিভাজন ও উত্তর সহ একটা নমুনা প্রশ্নপত্র বা সাজেশন ক্লাস। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা। নতুন প্যাটার্ন অনুসারে কিন্তু তোমাদের এবারের পরীক্ষা হবে 30 নম্বরে এবং তোমরা সময় পাবে 1 ঘন্টা। আর যারা এই ক্লাসটা শেষ অবধি দেখবে তারা কিন্তু এই নমুনা প্রশ্নপত্রের পিডিএফটা কোথা থেকে পাবে বা কীভাবে পাবে সেটা কিন্তু জানতে পারবে। তো চলো শুরু করা যাক। প্রথমেই তোমরা একটু সিলেবাস দেখে নাও। তোমাদের পরীক্ষায় থাকছে ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা আর ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা, এই দুটো মেইন চ্যাপ্টার থাকছে। এবং তোমাদের 6টা কিন্তু আসবে এমসিকিউ প্রশ্ন 1 মার্কসের, এবং ভিএসএ টাইপ প্রশ্নও আসবে হচ্ছে 4টে। তারপরে 2 নম্বরের 2টো প্রশ্ন তোমাদের অ্যান্সার করতে হবে, 4টের মধ্যে থেকে 2টো করতে হবে। 3 নম্বরেরও তোমাদের 2টো প্রশ্নের অ্যান্সার লিখতে হবে, আর 5 নম্বরেরও কিন্তু 2টো অ্যান্সার তোমাদের লিখে আসতে হবে। তাহলে এভাবেই কিন্তু 30 মার্কস কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এবারে শুরু করছি আমাদের প্রশ্নপত্র। প্রথমেই এক দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, সকলোত্তর পথনাথ উপাধি ছিল শশাঙ্কের, হর্ষবর্ধনের নাকি ধর্মপালের? উত্তর হচ্ছে হর্ষবর্ধনের। নেক্সট হচ্ছে সেন রাজা বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেনের আমলে বাংলায় তুর্কিদের আক্রমণ ঘটে? উত্তর হবে লক্ষণ সেনের আমলে। তারপরের প্রশ্ন, সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করেছিলেন 10 বার, 15 বার নাকি 17 বার? অ্যান্সার হচ্ছে 17 বার। পরের প্রশ্ন, আইনি আকবরী আবুল ফজল ফৈজি নাকি মিনহাজ উস সিরাজ এর লেখা? অ্যান্সার হচ্ছে আবুল ফজলের লেখা। নেক্সট হচ্ছে কম্বোডিয়ায় আঙ্কর ভাটের মন্দিরটি ছিল শিব, বুদ্ধ নাকি বিষ্ণুর মন্দির? উত্তর হচ্ছে বিষ্ণু। তারপরে বাংলায় পাল বংশের রাজত্ব শুরু হয় 750, 850 নাকি 950 খ্রিস্টাব্দে? 750 খ্রিস্টাব্দে। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ, সমতট নাকি কনৌজ? উত্তর হচ্ছে কর্ণসুবর্ণ। নেক্সট, রামচরিত কাব্যের রচয়িতা সন্ধ্যাকর নন্দী, তুলসীদাস নাকি রামপাল? উত্তর হবে সন্ধ্যাকর নন্দী। এবারে শুরু হচ্ছে 2 দাগ, যেখানে বলেছে একটি বাক্যে উত্তর দাও, প্রশ্নমান 1 এবং তোমাদের করতে হবে 4টি। প্রথম প্রশ্ন, সুবা শব্দের অর্থ কী? সুবা শব্দের অর্থ প্রদেশ বা রাজ্য। সিদ্ধাচার্য কাদের বলা হতো? বজ্রযান বা তন্ত্রযান বৌদ্ধ মতের নেতাদের বলা হতো সিদ্ধাচার্য। সেন বংশের শেষ শক্তিশালী রাজা কে ছিলেন? লক্ষণ সেন ছিলেন সেন বংশের শেষ শক্তিশালী রাজা। চর্যাপদ কি? চর্যাপদ হলো খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতকে লেখা বৌদ্ধ সিদ্ধাচার্যদের কবিতা ও গানের সংকলন। বিক্রমশীল মহাবিহার কোথায় অবস্থিত ছিল? মগধের উত্তরভাগে গঙ্গার তীরে আধুনিক ভাগলপুর শহরের কাছে বিক্রমশীল মহাবিহার অবস্থিত ছিল। পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির কোনটি? উত্তর হচ্ছে ইন্দোনেশিয়ার বোরোবুদুরের বৌদ্ধ মন্দির। এরপরে চলে যাব 3 দাগে, তবে তোমাদের সাথে আমি যে পিডিএফটা শেয়ার করব সেই পিডিএফের পাসওয়ার্ড কিন্তু হবে 3030 পাসওয়ার্ড দিলে কিন্তু তোমরা পিডিএফটা ওপেন করতে পারবে। এবারে দেখা যাক 3 দাগ। 3 দাগে বলেছে কয়েকটি বাক্যে উত্তর লেখো এবং তোমাদের কিন্তু 2টো প্রশ্নের অ্যান্সার করতে হবে। প্রথমেই রয়েছে টিকা লেখো। মাতসান্যায় 637 খ্রিস্টাব্দে শশাঙ্কের মৃত্যুর পর বাংলার রাজনীতিতে চরম অরাজকতা, অনৈক্য ও বিশৃঙ্খলা দেখা দেয়। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছ খেয়ে ফেলে, তেমনই সেই সময় শক্তিশালী লোক দুর্বল লোকের ওপর অত্যাচার চালায়। বাংলার ইতিহাসে এই বিশৃঙ্খল সময়কে মাতসান্যায় বলা হয়। নেক্সট, নির্বাণ কি? নির্বাণ হলো মুক্তিলাভ। বৌদ্ধ ধর্ম মতে নির্বাণ বা মুক্তি লাভ করলে মানুষকে বারবার জন্মাতে হবে না। হিনজানপন্থী অশ্বঘোষের মতে প্রদীপের তেল ফুরিয়ে গেলে যেমন তার শিখা নিভে যায়, তেমনি জীবনে ক্লেশ বা দুঃখের অবসান হলে চিরতরে মুক্তি বা নির্বাণ লাভ হয়। আর মহাযানপন্থীরা মনে করেন যে নির্বাণ হলো এমন একটা অবস্থা যেখানে কোনো কিছুই নেই। নেক্সট প্রশ্ন, খ্রিস্টীয় 7ম ও 8ম শতকের আঞ্চলিক রাজ্যগুলো কেমনভাবে গড়ে উঠেছিল? খ্রিস্টীয় 7ম ও 8ম শতকের আঞ্চলিক রাজ্যগুলো গড়ে তোলার পেছনে সামন্ত, মহাসামন্ত ও জমিদার এবং শক্তিশালী যোদ্ধা নেতারা ছিলেন। রাজাদের দুর্বলতায় কখনো তারা স্বাধীনতা ঘোষণা করত, তাছাড়া শক্তিশালী নেতারা নিজেদের স্বাধীন রাজ্য গঠন করেছিল। পরের প্রশ্ন হচ্ছে, সেন রাজাদের আদি নিবাস কোথায় ছিল? কিভাবে তারা বাংলায় শাসন কায়েম করেছিল? সেন রাজাদের আদি নিবাস ছিল দক্ষিণ ভারতের কর্ণাট অঞ্চলে, অর্থাৎ মহীশূর ও তার আশেপাশের এলাকা। আর কিভাবে তারা বাংলায় শাসন কায়েম করেছিল? পাল রাজত্বের শেষ দিকে কৈবর্ত বিদ্রোহের ফলে পাল রাজারা দুর্বল হয়ে পড়ে। সেই সুযোগে সামন্ত সেন ও তার ছেলে হেমন্ত সেন রাঢ় অঞ্চলে নিজেদের শাসন প্রতিষ্ঠা করেছিলেন।
এরপরে শুরু হচ্ছে 4 দাগ। তবে এত অবধি যারা ক্লাসটা দেখলে, তোমাদের যদি ক্লাসটা একটুও ভালো লাগে, ক্লাসটিকে লাইক করো, কমেন্ট করো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। 4 দাগেও বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি, এবং প্রশ্নমান হচ্ছে 3। প্রথম প্রশ্ন, ত্রিশক্তি সংগ্রাম কি? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। 2, 3 বা 5 যে কোনো হিসাবেই কিন্তু এটা আসতে পারে। খ্রিস্টীয় অষ্টম শতকের শেষ দিকে উত্তর ভারতে আধিপত্য বিস্তারের জন্য বাংলার পাল বংশ, পশ্চিম ভারতের গুর্জর প্রতিহার বংশ এবং দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট বংশের মধ্যে এক রক্তক্ষয়ী সংগ্রাম হয়, যা ত্রিশক্তি সংগ্রাম নামে খ্যাত। প্রথমে পাল রাজা ধর্মপাল প্রতিহার রাজ বৎসরাজের কাছে পরাজিত হন, কিন্তু রাষ্ট্রকূট রাজ ধ্রুব বৎসরাজকে পরাজিত করেন, কিন্তু তাকে শীঘ্র দাক্ষিণাত্যে ফিরে যেতে হয়। সেই সুযোগে কনৌজ অধিকার করে ধর্মপাল নিজ প্রতিনিধি চক্রায়ুধকে সেখানে স্থাপন করেন। নবম শতকে প্রতিহার রাজ নাগভট্ট কনৌজ পুনরধিকার করেন, কিন্তু পরক্ষণেই রাষ্ট্রকূট রাজ তৃতীয় গোবিন্দ তা জয় করে দাক্ষিণাত্যে ফিরে গেলে ধর্মপাল আবার কনৌজ দখল করেন। প্রায় 200 বছর ধরে এইভাবে সংগ্রাম চলতে থাকে। দীর্ঘ সংগ্রামে রাজ শক্তিগুলি দুর্বল হয়ে পড়ে, কনৌজ তার গৌরব হারিয়ে ফেলে। এরপরে নেক্সট প্রশ্ন রয়েছে, নালন্দা বিশ্ববিদ্যালয়ে টিকা লিখতে হবে। খ্রিস্টীয় 5ম শতকে গুপ্ত সম্রাটদের আমলে আজকের বিহার রাজ্যে নালন্দা বৌদ্ধবিহার তৈরি হয়েছিল। সমগ্র এশিয়ায় নালন্দার শিক্ষা দীক্ষার খ্যাতি ছড়িয়ে পড়ে। হিউয়েন সাং নালন্দার কথা লিখেছেন। দেশ বিদেশের 10,000 শিক্ষার্থী এখানে শিক্ষা লাভ করত। বৌদ্ধ ধর্মশাস্ত্র, ব্যাকরণ, চিকিৎসাশাস্ত্র প্রভৃতি নানা বিষয়ে সুপণ্ডিত অধ্যাপক মণ্ডলী নালন্দায় শিক্ষা দান করতেন। হিউয়েন সাংয়ের সময় অধ্যক্ষ ছিলেন আচার্য শিরভদ্র। হিউয়েন সাং এখানে একটি সমৃদ্ধ লাইব্রেরি দেখেছেন। নালন্দায় শিক্ষার্থীদের বেতন দিতে হতো না, ব্যয় নির্বাহ হতো গ্রাম থেকে পাওয়া দানের দ্বারা। 8ম শতকে পাল রাজাদের এবং সুমাত্রায় শাসকদের পৃষ্ঠপোষকতা লাভ করেছিল নালন্দা। 13শ শতকে তুর্কি আক্রমণকারীরা বিহার আক্রমণ করে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ব্যাপক ক্ষতি করে। পরের প্রশ্ন, শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল? শশাঙ্কের আমলে বাংলার অর্থনীতি ছিল কৃষি নির্ভর। রাজ্যে নিয়মিত কৃষিকাজের ফলে অঢেল ফুল ও ফল পাওয়া যেত। রাজধানী কর্ণসুবর্ণ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ও প্রশাসনিক কেন্দ্র ছিল। আশেপাশের গ্রাম থেকে এই নগরের নাগরিকদের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আসত। জমির চাহিদা বৃদ্ধি হওয়ায় কৃষির গুরুত্ব বেড়ে যায়, ফলে সমাজ ক্রমশ গ্রামকেন্দ্রিক হয়ে পড়েছিল। হিউয়েন সাংয়ের বিবরণী থেকে জানা যায় যে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে বাংলার বাণিজ্যিক যোগাযোগ ছিল। রাঙামাটি থেকে জনৈক বণিক জাহাজ নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার মালয় অঞ্চলে বাণিজ্য করতে গিয়েছিল। এরপর থেকে কর্ণসুবর্ণের বাণিজ্যিক সমৃদ্ধির ইঙ্গিত পাওয়া যায়। নেক্সট হচ্ছে টিকা। কৈবর্ত বিদ্রোহ। বাংলায় পাল শাসনের 11শ শতকের দ্বিতীয় ভাগে কৈবর্ত বিদ্রোহ ঘটেছিল। কৈবর্তরা ছিল সম্ভবত নৌকার মাঝি বা জেলে। সন্ধ্যাকর নন্দীর রামচরিত কাব্যে এই বিদ্রোহের বিবরণ রয়েছে। বিদ্রোহী এবং বিদ্রোহ। এই বিদ্রোহের 3 জন নেতা ছিলেন দিব্য, রুদক ও ভীম। পাল রাজা দ্বিতীয় মহিপালের শাসনকালে দিব্য ছিলেন পাল রাষ্ট্রের কর্মচারী। পালদের দুর্বলতার সুযোগে তিনি বিদ্রোহ করেন। নেক্সট পয়েন্ট, বিদ্রোহের বিস্তার। দ্বিতীয় মহিপাল বিদ্রোহ দমন করতে গিয়ে নিহত হয়েছিলেন। দিব্য বরেন্দ্র দখল করে সেখানকার রাজা হয়ে বসেন। বিদ্রোহ দমন। কৈবর্ত নেতা দিব্য, রুদক ও ভীমের শাসনের ফলে পাল রাজাদের শাসন উত্তর বিহার ও উত্তর পশ্চিম বাংলায় সীমাবদ্ধ হয়ে পড়েছিল। রামপাল বাংলা ও বিহারের সামন্ত নায়কের সাহায্যে ভীমকে পরাজিত ও নিহত করে বরেন্দ্র অঞ্চল উদ্ধার করেন। এরপরে শুরু হচ্ছে 5 দাগ। নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নমান রয়েছে 5 করে। প্রথম প্রশ্ন হচ্ছে, শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো। শশাঙ্ক গুপ্ত সম্রাট মহাসেনগুপ্তের অধীনে একজন সামন্ত ছিলেন। পরবর্তীকালে 606 খ্রিস্টাব্দে শশাঙ্ক স্বাধীন গৌড়ের শাসক হন। শশাঙ্কের আমলে গৌড়ের ক্ষমতা আরও বেড়েছিল। তার রাজত্ব উত্তর পশ্চিম বারাণসী পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। সমগ্র গৌড়, মগধ, বুদ্ধ, গয়া, কঙ্গোদ, ওড়িশাকে তিনি নিজ অধিকারে আনতে পেরেছিলেন। তার রাজধানী ছিল কর্ণসুবর্ণ। শশাঙ্কের হাতে মৌখরী রাজা গ্রহবর্মা এবং পুষ্যভূতি রাজা রাজ্যবর্ধন পরাজিত ও নিহত হয়েছিলেন। পরবর্তী থানেশ্বরের শাসক হর্ষবর্ধন শশাঙ্ককে উচিত শিক্ষা দিতে কামরূপের রাজা ভাস্কর বর্মার সঙ্গে মিত্রতা স্থাপন করলেও শশাঙ্ককে পর্যুদস্ত করার তার পক্ষে সম্ভব হয়নি। অবশেষে 637 খ্রিস্টাব্দে শশাঙ্ক মারা যান। পরের প্রশ্ন, বিক্রমশীল মহাবিহার সম্পর্কে পরিচয় দাও।
পাল রাজা ধর্মপাল মগধে বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন। বিক্রমশীল মহাবিহার ছিল নালন্দার মতো বিদ্যা চর্চার একটি উল্লেখযোগ্য কেন্দ্র। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা ছিল প্রায় 3000। এই মহাবিহারে ব্যাকরণ, তর্কশাস্ত্র, দর্শন ইত্যাদি পড়ানো হতো এবং ভর্তির জন্য ছাত্রদের প্রবেশিকা পরীক্ষা দিতে হতো। শিক্ষা শেষ হলে ছাত্রদের উপাধি দেওয়া হতো। যে বিক্রমশীল মহাবিহারে বৌদ্ধ ধর্ম চর্চা ও শিক্ষার জন্য 100-রও বেশি আচার্য ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন শান্তিপদ, কল্যাণরক্ষিত, শ্রীধর প্রমুখ। দীপঙ্কর শ্রীজ্ঞান বা অতীশ ছিলেন বিক্রমশীল মহাবিহারের অধ্যক্ষ। তারপরে রয়েছে ধর্মপালের সময় থেকে পরবর্তী প্রায় 500 বছর বিক্রমশীল মহাবিহার শিক্ষা চর্চার অন্যতম কেন্দ্র ছিল। লক্ষণ সেনের রাজত্বের শেষ দিকে বখতিয়ার খলজির নেতৃত্বে তুর্কিরা বাংলা আক্রমণ করে বিক্রমশীল মহাবিহার ধ্বংস করেন। নেক্সট হচ্ছে পাল ও সেন আমলে বাংলায় সাধারণ মানুষের জীবনযাপনের ধরন কেমন ছিল বলে তোমার মনে হয়? পাল ও সেন আমলে বাংলার সাধারণ মানুষের জীবন ছিল মোটামুটি সচ্ছল, তবে ভূমিহীন ব্যক্তি ও শ্রমিকের আর্থিক অবস্থা ভালো ছিল না। সমসাময়িক সাহিত্যে গরিব মানুষের জীবনে ছায়া পড়েছে। সমসাময়িক কবিদের রচনায় খিদে কাতর শিশু, গরিব লোকের ভাঙা কলসি, ছেঁড়া কাপড় প্রভৃতির উল্লেখ পাওয়া যায়। চর্যাপদের একটি কবিতায় আছে, হাঁড়িতে ভাত নেই, নিত্য উপবাস। এটাই চরম দারিদ্র্যের নিদর্শন। পাল সেন আমলে গ্রামে সম্পন্ন কৃষকের জীবনযাত্রার ছবি যে ফুটে উঠেছে। এমন একটি রচনায় লেখা হয়েছে, বর্ষার জল পেয়ে চমৎকার ধান গজিয়েছে, গরুগুলো ঘরে ফিরে এসেছে, খেতে ভালো আঁখ হয়েছে, আর কোনো ভাবনা নেই। যে পাল আমলের তুলনায় সেন আমলে বর্ণ ব্যবস্থা কঠোর ও অনমনীয় হয়ে পড়েছিল। এই সময়ে ব্রাহ্মণরাই সমাজপতি হিসাবে সুবিধা ভোগ করত, অব্রাহ্মণরা ব্রাহ্মণদের কাজগুলো করতে পারত। পাল সেন আমলে পোড়ামাটির শিল্প সামগ্রীতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সুখ দুঃখ, সমাজ জীবন ও ধর্মবিশ্বাস ইত্যাদি ফুটে উঠেছে। প্রাচীন কাব্য থেকে জানা যায়, গরিব লোকের খাদ্য তালিকায় থাকতো নানা ধরনের শাকসবজি। সেই সময় বেগুন, লাউ, কুমড়ো, ঝিঙে, কাঁকরোল, ডুমুর, কচু প্রভৃতি শাকসবজি এবং কই, পুঁটি, মৌরলা, শোল, ইলিশ ইত্যাদি মাছ খাওয়ার অভ্যাস ছিল। এছাড়া আখের গুড় ও দুধ ছিল বাঙালির প্রিয় খাদ্য। নেক্সট হচ্ছে শশাঙ্কের সঙ্গে বৌদ্ধদের সম্পর্ক কেমন ছিল সে বিষয়ে তোমার মতামত দাও। বাংলাদেশের প্রথম সর্বভারতীয় পর্যায়ের উল্লেখযোগ্য নরপতি শশাঙ্ক ছিলেন মনে প্রাণে শৈব ধর্ম বা শিবের উপাসক। আর্য মঞ্জুশ্রী মূলকল্প নামক বৌদ্ধ গ্রন্থে ও হিউয়েন-চাং তার ফোক ওয়াকিং নামক ভ্রমণ বিবরণীতে শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলে বর্ণনা করেছে। শশাঙ্কের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তিনি বৌদ্ধ ভিক্ষুকদের হত্যা করেছিলেন, এমনকি বৌদ্ধদের পবিত্র ধর্মীয় স্মারক ধ্বংস করেছিলেন। হর্ষবর্ধনের সভাকবি বাণভট্টের রচিত হর্ষচরিতে শশাঙ্ককে এই কারণে নিন্দা করা হয়েছে। অন্যদিকে শশাঙ্কের শাসনকালের কয়েক বছর পরে হিউয়েন-চাং শশাঙ্কের রাজধানী কর্ণ-সুবর্ণতে এসে এখানে বৌদ্ধদের যথেষ্ট প্রতিপত্তি ও কর্ণ-সুবর্ণ নগরের উপকণ্ঠে রক্তমৃত্তিকা বৌদ্ধ বিহারের সমৃদ্ধি লক্ষ্য করেছিলেন। আবার চৈনিক পর্যটক ইৎসিং ও শশাঙ্কের মৃত্যুর 50 বছর পর বাংলায় বৌদ্ধ ধর্মের যথেষ্ট উন্নতি লক্ষ্য করেছিলেন। তাই এই সকল তথ্য প্রমাণাদির পরিপ্রেক্ষিতে আমরা সহজেই বলতে পারি শশাঙ্ককে কোনোরূপেই বৌদ্ধ ধর্মবিদ্বেষী বলা যায় না, কেননা শশাঙ্ক নির্বিচারে বৌদ্ধ বিদ্বেষী হলে তার শাসনকালে বৌদ্ধ ধর্মের বিকাশ লাভ সম্ভব হতো না। সুতরাং শশাঙ্কের প্রতি লেখকেরা বিদ্বেষমুক্ত ছিলেন না এবং তার মতামত কিছুটা অতিরঞ্জিত ছিল। তাহলে এখানেই কিন্তু তোমাদের এই সাজেশন নমুনা প্রশ্নপত্রটা শেষ হলো। তোমরা এই প্রশ্ন উত্তরের পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। ক্লাসের পর কিন্তু আমি সেখানেই পিডিএফটাও শেয়ার করে দেবো। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।